ওয়েলকাম টু বিকাশ আইকিউ। উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার লাস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন তোমাদের সামনে উপস্থিত করা হলো ইতিহাস বিষয় থেকে। তোমরা যারা মনে করো ইতিহাস আমার খুব মাথার চাপ মনে হচ্ছে বা আমার ফোর্থ সাবজেক্ট কোনো রকমভাবে পাস করলেই হবে, নিশ্চিত রূপে থাকো। এই যে সাজেশনটা তোমাদের সামনে উপস্থিত করা হয়েছে, এই যে কোশ্চেনগুলো তোমাদের সামনে সাজেশনটা উপস্থিত করা হয়েছে, 100% কমন থাকবে। বিগত 10 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে কিন্তু স্যার কথা বলছেন। 10 বছরের এক্সপিরিয়েন্স, 10 বছর থেকে ইতিহাস পড়াচ্ছেন আমাদের সনদ দত্ত স্যার। এই নোটটা বা এই সাজেশনটা তোমাদের হাতে তুলে দিয়েছেন, যেখানে বিগত বছরে তোমরা জানো আর কি আমাদের বিকাশ ইনস্টিটিউট তরফ থেকে আমাদের একজন স্টুডেন্ট গোটা পশ্চিমবঙ্গ জুড়ে 5 নাম্বার র্যাঙ্ক করেছিল। আজ পর্যন্ত সেই ইতিহাসের বইটা পর্যন্ত কিনেনি, অথচ বোর্ড র্যাঙ্ক করেছে। কারণ জানো, শুধুমাত্র স্যারের নোটগুলো পড়েছে, আর কিছুই পড়েনি, শুধুমাত্র স্যারের দেওয়া নোটগুলো পড়েছে। আর এই নোট পর্যাপ্ত পরিমাণ, প্রথম অধ্যায় পুরো আজকের এই সাজেশনের মধ্যে তোমাদের সামনে উপস্থিত করেছি। পুরো 10-এর মধ্যে প্রথম অধ্যায় কী রয়েছে, তোমাদের 10 নম্বর রয়েছে। স্যার বলে দিয়েছেন একটাও কোশ্চেন বাদ যাবে না। 10-এর মধ্যে 10 যদি না আসে আমি পড়ানো বন্ধ করে দেবো। এতটা কনফিডেন্স। এবং বিগত কেন কনফিডেন্স, প্রায় 8 থেকে 10 বছর ধরে তিনি পড়াচ্ছেন ইতিহাসটা, উচ্চ মাধ্যমিকের স্পেশালি স্কুলের টিচার, বুঝতে পারছো? যথেষ্ট দক্ষতার সহিত কিন্তু এই নোট তৈরি করা হয়েছে, এই সাজেশন তৈরি করা হয়েছে। সেই জন্য তোমাদেরকে বলবো মনোযোগ সহকারে পুরো ক্লাসটা দেখবে এবং আনসারগুলো মিলিয়ে নিবে, আনসারগুলো দেখে নেবে, প্রত্যেকটার কিন্তু উত্তর করা আছে। দ্বিতীয় কথা হচ্ছে, তোমরা যদি এই নোট নিতে চাও তাহলে দেখো ডিসক্রিপশন নাম্বার দেওয়া রয়েছে। আমাদের একটা পারিশ্রমিক মূল্য হিসাবে সেটা পেমেন্ট করতে হবে। আর সনদ দত্ত স্যার যে পড়াচ্ছেন, ঠিক আছে, সেই একটা পারিশ্রমিক মূল্য, আমাদের বিকাশ ইনস্টিটিউটের টিচার আর কি, ঠিক আছে, তিনি লাইভ ক্লাস করাচ্ছেন। লাইভ ক্লাস যারা অনলাইনে ক্লাস করে যে সমস্ত ছাত্রছাত্রী, ঠিক আছে, উনি স্কুলের টিচার যেহেতু আর কি, ফলে আর কি সময় পাচ্ছে না যে রেকর্ডেড ক্লাসটা বা সাজেশনটা তোমাদের সামনে উপস্থিত করবে। ফলে আর কি স্যার বললেন যে আপনি করে দেন, অসুবিধা নেই, ঠিক আছে। আর ইতিহাস তো এরকমই সবারই জানা আছে, যাই হোক না কেন। তো সাজেশন 100% কমন থাকবে, এর বাইরে আর কিছু নাই। 10-এর মধ্যে 10 এই প্রথম অধ্যায় থেকে, ঠিক আছে, প্রথম অধ্যায় পুরো কমপ্লিট, 10-এর মধ্যে 10, 100 to 100। প্রথম কোশ্চেন দেখো, মিলিয়ে নেবে কোশ্চেন, অথবা তোমরা কিন্তু খাতায় লিখে নিতে পারো, ঠিক আছে, যারা কিনতে পারবে না বা নিতে পারবে না, খাতায় মিলিয়ে নেবে আর কি। এখান থেকে 10-এর মধ্যে, এর বাইরে আর কোনো কিছু বর্তমান কোনো টেক্সট বই পড়ার দরকার নেই, কোনো কিছু দরকার নেই। শুধুমাত্র নোটটা পড়ে যাও, বারবার এই নোটটাকে 2 থেকে 4 বার একবার রিভাইজ করে যাও, আর কিছু লাগবে না নিশ্চিত। এখান থেকে 10-এর মধ্যে 10 পেয়ে যাবে আর কি। প্রথম কোশ্চেন কি বলা হচ্ছে, আল বেরুনির জন্মভূমি ছিল। আল বেরুনির জন্মভূমি কোথায় ছিল? উজবেকিস্তান। এটা ইম্পর্টেন্ট, 1 নম্বর। 2 নম্বর চলে এসো, গজনির সুলতান ছিলেন। এটা কিন্তু প্রথমত তোমাদের রেখেছে ফরেন মানে বৈদেশিক যে পর্যটকরা ভারতে যে আগমন করেছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু, তাই না, প্রথম অধ্যায় রয়েছে। 2 নম্বর প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন হচ্ছে কি, গজনির সুলতান ছিলেন কে? সুলতান মাহমুদ ছিলেন, ঠিক আছে, প্রত্যেকটা উত্তর করে দেওয়া হয়েছে। 3 নম্বর দেখো, আল বেরুনি ভারতে কোথায় বসবাস করতেন? এটাও ইম্পর্টেন্ট রয়েছে, পাঞ্জাবে বসবাস করতেন। 4 নম্বরে চলে এসো, আল বেরুনি কত বছর ভারতে ছিলেন? এটা হয়ে যাচ্ছে আমাদের 13 বছর তিনি ভারতে ছিলেন। এরপরে চলে এসো, 5 নম্বর হচ্ছে, আল বেরুনি রচয়িত বিখ্যাত গ্রন্থ 200% আসবে। স্যার বলে দিয়েছেন যে তোমাদের নোটস এইগুলো মানে এই পর্যটকদের মানে মধ্যে যে লেখক রয়েছেন, ঠিক আছে, যেমন ইন্ডিকা কে লিখেছেন, তোমার ফৌকু কিং কে লিখেছেন, কেতাবুল হিন্দ কে লিখেছেন, ফাতোয়া এল জাহানদিরা কে লিখেছেন, এই বইগুলো আসবে তো আসবে, যে কোনো একটা বই আসবে, অথবা দুটো বই পর্যন্ত আসতে পারে কি এই চ্যাপ্টার থেকে, বইয়ের নাম আসবেই কিন্তু। ফলে কিন্তু কোনো রকমভাবে মিস করবে না, বইয়ের নাম কিন্তু আসবেই, পরীক্ষাতে আসবেই কিন্তু, একটা অথবা দুটো কোশ্চেন কিন্তু আসবেই। ওকে, বেশি দেওয়া হয়নি, 4 থেকে 5খানা বইয়ের নাম দেওয়া হয়েছে, এর মধ্যে তোমার একটা কোশ্চেন পেয়ে যাবে। তো আল বেরুনি বিখ্যাত রচয়িতা হচ্ছে কেতাবুল হিন্দ, কেতাবুল হিন্দ অথবা কেতাব আল হিন্দ এই মতনও থাকে, ঠিক আছে, দেখে নেবে একবার। কেতাব আল, এখানে উল শব্দটা দেওয়া হয়েছে, এখানে আল হতে পারে, ঠিক আছে, কেতাব আল হিন্দ অথবা কেতাবুল হিন্দ এই মতনও হতে পারে, নামটা ওই মতো নেই। তারপর চলে এসো, আল বেরুনির মতে হিন্দুদের পালনীয় কর্তব্য হলো কয়টি? 9টি। এরপরে চলে এসো, পঞ্চসিদ্ধ পঞ্চসিদ্ধানিকা গ্রন্থের রচয়িতাকে, খুব ইম্পর্টেন্ট এটাও, এটা হয়েছে তোমার বরাহ মিহির, ঠিক আছে। আরেকটা কথা বলছি, যারা আমাদের বিকাশ শিক্ষিত নতুন জয়েন করেছো বা ভিজিট করেছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ক্লাস পাওয়ার জন্য। দেখো, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, জাস্ট একটা ক্লিক করতে হয়, তাই না? অবশ্যই ছোটো ভাই বোন হিসাবে বলবো তোমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ক্লাস। এবং সামনে কিন্তু তোমাদের 4th সেমিস্টার আবার আসছে, তাই না? সমস্ত কিছু কিন্তু আমরা এখানে তোমাদেরকে গাইড করাতে চলেছি। 4 নম্বর প্রশ্ন দেখো, এখানে অ্যাটলিস্ট যতটা পারবো মিনিমাম 50টা টার্গেট করছি আজকের এই ক্লাসের মধ্যে। মার্কো টোটাল 150টার কাছাকাছি কোশ্চেন রয়েছে। দেখো 10 নম্বর পেতে গেলে, আর ইতিহাস মানে বুঝতে পারছো হিউজ পরিমাণ, সবচেয়ে যদি কোশ্চেন তৈরি হয় সবচেয়ে বেশি কোনো সাবজেক্টের, সেটা হচ্ছে আমাদের ইতিহাস। ইতিহাস থেকেই সবচেয়ে বেশি কোশ্চেন তৈরি হয়, বুঝতে পারছো? 150খানা কোশ্চেন। স্যার বলেছেন 3 থেকে 4 বার তোমরা এইটাকে রিভিশন করে যাও, 10-এর মধ্যে 10 না পেলে আমি পড়ানো বন্ধ করে দেবো।
এতটা কনফিডেন্স আজ থেকে নয়, 10 বছর প্রায় আর কি তিনি পড়াচ্ছেন, ঠিক আছে, যথেষ্ট এক্সপিরিয়েন্স নিয়ে। ওনার হাতের দ্বারাই, ওনার হাত দিয়ে আজকে পশ্চিমবঙ্গ জুড়ে আর কি স্টুডেন্ট বোর্ড থেকে টপার হচ্ছে, বোর্ড র্যাঙ্ক করছে। এতটা ভরসা রাখো, টিচারের প্রতি বিশ্বাস রাখো, নিশ্চিত থাকো তোমরা এখানে 10-এর মধ্যে 10 পাবে আর কি। ভালো করে একবার চোখ বুলিয়ে নিতে হবে, আর কিছু লাগবে না, ঠিক আছে। আমাদের বর্তমানে আর কি সনদ দত্ত স্যার আমাদের লাইভ ক্লাস করাচ্ছেন, হ্যাঁ, আমাদের লাইভ ক্লাস করান, যেহেতু আর কি উনি স্কুলের টিচার, ফলে আর কি রেকর্ডের ক্লাস করে সময় পাচ্ছেন না, তো আমাকে আর কি প্রোভাইড করলেন। 4 নম্বর কোর্স চলে এসো। মার্কো পোলো। মার্কো পোলো জন্মগ্রহণ করেন ভ্যানিসে। বলতে পারবে ভ্যানিস কোন দেশের রাজধানী? যদি পারো তো কমেন্ট সেকশনে বলো 8 নম্বর দিয়ে। 9 নম্বর এসো। নিকোলা। কি বলেছে? নিকোলো নিকোলো পোলো ছিলেন মার্কো পোলোর কি বাবা ছিলেন, ঠিক আছে। এরপর চলে এসো। মধ্যযুগের পর্যটকদের রাজা বলা হতো, কি বলা হতো? মার্কো পোলোকে বলা হতো। এরপর চলে এসো, এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট। 11 নম্বর চলে এসো। মার্কো পোলো জীবন জীবন আর কি মৃত্যুবরণ করেছিলেন এক কথায় 1324। এরপর চলে এসো। ইবনে বাতুতা ভারতে অতিবাহিত করেন কত? 14 বছর আর কি, এটাও ইম্পর্টেন্ট। এরপর চলে এসো। ইবনে বাতুতা স্বদেশে ফিরে আসেন কত খ্রিস্টাব্দে, এটা আর কি, এটা চালিয়ে দেখতে পারো। এরপর চলে এসো। ইবনে বাতুতা রচিত বিখ্যাত গ্রন্থ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসবে কিন্তু যে কোনো একটা গ্রন্থ আসবেই কিন্তু, রেহেলা, খুব ইম্পর্টেন্ট। চলো তোমাদের কাছে একটা কোশ্চেন আমি দিই। তাহকিকুল হিন্দ কে লিখেছেন? তাহকিকুল হিন্দ কে লিখেছেন? তারিখে হিন্দ কে লিখেছেন? গুলদস্তা এটাও কে লিখেছেন বলো? তোমাদের যদি জানা থাকে তাহলে কমেন্টে আনসার করো। খুব ইম্পর্টেন্ট এই বইগুলো, চাকরির পরীক্ষাতে বহুবার এসেছে এই পরীক্ষাগুলো, এই বইগুলোর নাম বিশ্বাস করবে না, বহুবার আসে কিন্তু পরীক্ষায়, এমনকি WBCS পরীক্ষাতেও কিন্তু আসছে। 15 নম্বর কোশ্চেন দেখো, 50টা কোশ্চেন টার্গেট করছি আজকের এই ক্লাসের মধ্যে, একটু ক্লাসটা লং হবে কিন্তু মনোযোগ সহকারে দেখবে। আর একটা কোশ্চেন তোমাদের কাছে একটা মনে হতে পারে, দা এখানে বিবৃতিমূলক কোশ্চেন নেই, ক স্তম্ভের সঙ্গে খ মিলানো নেই, বা শূন্য স্থান পূরণ করা নেই। একটা কথা মাথায় রাখো, তোমাদের এখানে যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে, যদি প্রশ্নের উত্তরটা জানা থাকে, তাহলে সাত ও সমুদ্র থেকে যদি কোনো প্রশ্ন তুলে দেয় তাও কিন্তু তোমরা পারবে। এক্সাম্পল দিচ্ছি আমি তোমাদেরকে। ক এখানে খ, ক স্তম্ভ, এখানে এখানে খ স্তম্ভ। এখানে কি দেখলাম? ইবনে বাতুতার মতে মন ভালো, মন ভুলানো শহর, আচ্ছা, মন ভুলানো শহর ছিল, মন ভুলানো শহর ছিল। তাহলে ইবনে বাতুতার মতে এটাই কোশ্চেন দিল, এটাই ধরে রাখো, এই 15 নম্বরটা কোশ্চেন এখানে তুলে দিল, ঠিক আছে। এখানে কি হয়ে গেল? লাহোর, এখানে কি দিল? লাহোর। এরপর চলে এসো আলবেরুনি। আলবেরুনি বিখ্যাত বই, আলবেরুনি বিখ্যাত বই কোনটি? কি হলো? কেতাবুল হিন্দ, তাই তো, কেতাবুল হিন্দ। এবার তুমি জানতে পারছো এটাও আমি পড়েছি, এটাও আমি পড়েছি, সাজেশনের মধ্যে পেয়ে গেছি। তার মানে ভাই কোশ্চেন যেরকমই আসুক না কেন, আলবেরুনি মানে তো এখানে চলে যাবে। আর এখানে তোমার ইবনে বাতুতা মন ভুলানোর শহর হচ্ছে কি, বাস লাহোর চলে আসবে, বাস এই মতন করে হয়ে গেল। কোশ্চেন সাত সমুদ্র থেকে যেভাবে দিও না কেন, চাই বিবৃতিমূলক দেখ, সত্যমিতা নির্ণয় করতে দেও, অথবা খ স্তম্ভের সঙ্গে খ মিলানো, এ থেকে বি, এই মতন যা কিছু দেখ না কেন, যখন তোমার উত্তর জানা থাকছে তুমি যে কোনো অবস্থায় কিন্তু আনসার করতে সক্ষম হবে, এতটা বিশ্বাস রাখো, ঠিক আছে। এবার দ্বিতীয় কথা হচ্ছে, এবার টাইপিং করতে আমরা কিন্তু সব মোবাইল থেকে টাইপিং করি, ঠিক আছে। আমাদের কাছে আমরা সেই একদম ভিআইপি আমাদের চ্যানেল এখনও পর্যন্ত হয়ে ওঠেনি, বা এরকম জায়গাতে আমরা উঠতে পারিনি, ফলে আমাদের একটা ল্যাপটপ বা কম্পিউটার কিন্তু নেই। আমরা সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে যথেষ্ট পর্যাপ্ত পরিমাণে আমরা হেল্প করার চেষ্টা করছি, সম্পূর্ণ মোবাইলের মাধ্যমে, ঠিক আছে। হয়তো কোথাও টাইপিং মিস্টেক হয়ে যেতে পারে, আমরা যথেষ্ট পরিমাণে আমাদের তরফ থেকে চেষ্টা করেছি যেন কোথাও মিস্টেক না হয় আর কি, সেটা লক্ষ্য রাখার চেষ্টা করেছি, ঠিক আছে। যাই হোক না কেন, পরবর্তী ক্লাসে আসবে সমস্ত প্যাটার্নগুলো আমরা অনুসরণ করার চেষ্টা করছি, ঠিক আছে। তো ওই জন্য বললাম, আনসার জানা থাকলে যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় তুমি কিন্তু আনসার করতে সক্ষম হবে। 16, গাজী মালিকের উপাধি ছিল, ভেরি ইম্পর্টেন্ট এটাও, কি ছিল? গিয়াসুদ্দিন তুগলক ছিল। এটা তোমার WBCS এর কোশ্চেন, ঠিক আছে, WBCS এই প্রশ্নটা। সত্যি বলতে এই যে নতুন সিলেবাস এসেছে না, এই যে আমি দর্শন পড়াচ্ছি, ঠিক আছে, এই যে দর্শন পড়াচ্ছি, দর্শনের এমন কিছু কিছু কোশ্চেন আছে, বর্তমানে যারা আর কি SLST পরীক্ষা দিচ্ছে, অর্থাৎ তারা তোমার 11 এবং 12-এর জন্য যে সমস্ত টিচাররা নিয়োগ হচ্ছেন, ওদের চাকরি পরীক্ষায় কিন্তু এই দর্শন থেকে প্রশ্ন আসছে। এই দর্শন যে 3rd সেমিস্টার যে বইটা আছে, এইখান থেকে প্রশ্ন তুলে দিচ্ছে, আমি তো অবাক। সিলেবাস এই মতনই তৈরি করা হয়নি, নতুন সিলেবাসটা অনেকটা কিন্তু বলতে গেলে কার্যকরী হয়েছে আর কি, সিরিয়াসলি বলছি। এই যে কোশ্চেনগুলো দিয়েছে সম্পূর্ণ চাকরি লেভেলের কিন্তু প্রশ্নগুলো, এগুলো কিন্তু স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন আছে, খুব সুন্দর কিন্তু, আর এগুলো কিন্তু তোমাদের চাকরি পরীক্ষাতে কিন্তু আসছে, ঠিক আছে। 17 নম্বর কোশ্চেন দেখো। ইবনে বাতুতার মতে ভারতে বছরে ধান চাষ করা হতো 3 বার, ঠিক আছে। এরপর চলে এসো 18 নম্বর। ঘোড়ার পিঠে বয়ে নিয়ে যাওয়ার তোমার ডাক ব্যবস্থাকালে বলা হতো কি? ওলাক বলা হতো, এটাও ইম্পর্টেন্ট। 19 নম্বর দেখো। দেওয়ার কি হচ্ছে? দাওয়ার মাধ্যমে
দাওয়াইয়ের মাধ্যমে খোরাসান থেকে ভারতে নিয়ে আসা হতো কি, ফল নিয়ে আসা হতো। এটাও ইম্পর্টেন্ট। আব্দুর রাজ্জাক জন্মগ্রহণ করেছিলেন কোথায়? হেরাটে জন্মগ্রহণ করেছিলেন। সব নিখুঁতভাবে তৈরি করা হয়েছে একদম। আব্দুর রাজ্জাক ছিলেন বিজয়নগরে আগত পর্যটকদের মধ্যে প্রথম তিনি ছিলেন, এটাও ইম্পর্টেন্ট। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কেউ মিস করবে না। আব্দুর রাজ্জাকের মতে বিজয়নগর রাজ্যের বন্দর ছিল কতটি? 300টি বন্দর ছিল, এটাও ইম্পর্টেন্ট। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু মডেল কোশ্চেন হিসাবে তোমাদের 2027-এ, অর্থাৎ তোমরা তো 2026-এ পরীক্ষা দিবে, কিন্তু দেখবে তোমাদের কোশ্চেনের উপর 2027 লেখা থাকবে, ঠিক আছে? 2027 লেখা থাকবে। এই যে কোশ্চেনটা আছে তোমার, কোথায় গেল? এই যে কোশ্চেনটা আছে, এটা বাংলার কোশ্চেন আছে, ঠিক আছে? এই যে কোশ্চেনটা আছে, এটা এক মিনিট, এই যে বাংলা কোশ্চেন আছে, এটা দেখো, এই যে 2026 লেখা আছে, অথচ এই পরীক্ষাটা 2025-এ হয়েছিল, থার্ড সেমিস্টারের কোশ্চেন এটা, ঠিক আছে? মানে থার্ড সেমিস্টারটা তোমাদের 2026 হবে, কিন্তু কোশ্চেন উপর 2027 লেখা থাকবে, আর তোমাদের যখন মার্কশিট বেরোবে এই 2027-ই লেখা থাকবে কিন্তু, ঠিক আছে? ওই জন্য বললাম। যাই হোক, এরপরে চলো। 24 হচ্ছে কি, দানিশ মন্দন খানের প্রকৃত নাম ছিল কি? এটা হচ্ছে মোহাম্মদ শৌফি, ঠিক আছে? এরপরে চলে এসো, বার্নিয়ে কাশ্মীরে যান, ঔরঙ্গজেবের সঙ্গে যান, এটাও দেখবে। এরপরে চলে এসো, ট্রাভেলস ইন দ্য মোগল এম্পায়ার গ্রন্থের রচয়িতাকে? বার্নিয়ের, এটাও ইম্পর্টেন্ট। এরপরে চলে এসো, গ্রন্থের নাম যে কোনো কিন্তু একটা আসবেই, ভালো করে লক্ষ্য রাখবে। এরপরে চলে এসো, ভক্তিবাদের সূচনা হয়েছিল দক্ষিণ ভারতে হয়েছিল। এরপরে চলে এসো, যারা ক্রয় করতে পারবে না, আমি সাজেশন করব, দেখো আমাদের একটা পারিশ্রমিক মূল্য লাগবেই, এতটা পরিশ্রম করে তোমাদের প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে কিন্তু আমরা পরিশ্রম করছি, পারিশ্রমিক মূল্য হিসেবে কিন্তু তোমাদেরকে এটা ক্রয় করতে হবে, অথবা তোমরা এখান থেকে কিন্তু সাজেশনটা দেখতে পারো। নিশ্চিত রূপে 10-এর মধ্যে 10, এই একটা মাত্র পিডিএফ, এর বাইরে আর কোনো কিছু লাগবে না। স্যারকে বলেছিলাম, স্যার দ্বিতীয় কোনো পিডিএফ আসবে? দরকার নেই, একটা পিডিএফে খেলা শেষ, ঠিক আছে? 28 নম্বর কোশ্চেন দেখো, লিঙ্গায়েত সম্প্রদায়ের প্রতিষ্ঠা ছিলেন কে? আচার্য বাসবন্না। এরপর চলে এসো, 29 হচ্ছে, দক্ষিণ ভারতের মার্টিন লুথার বলা হতো কাকে? আচার্য বান বাসবন্নাকে। এরপর চলে এসো, 30 নম্বর কোশ্চেন হচ্ছে, দক্ষিণ ভারতের বয় বধর্মের শ্রেষ্ঠ সাধক ছিলেন রামানুজ, একদম দর্শনের, যারা দর্শন পড়েছো রামানুজের বলতে পারবে? রামানুজ বলো। এই কবির চৈতন্য না, শুধুমাত্র রামানুজটাই আছে আমাদের সিলেবাসে, যেটা ওই কি যেন টপিকের নাম রয়েছে, 4র্থ অধ্যায়, বেদান্ত দর্শনে কিন্তু এই রামানুজ পড়েছি আমরা, ঠিক আছে? রামানুজ পড়িয়েছি, যারা দর্শন রয়েছে রামানুজ পড়েছো, ঠিক আছে? বেদান্ত দর্শনে রামানুজ আছে আমাদের, এবং মহর্ষি বাদনারায়ণ আছে, তাই না? বেদান্ত দর্শনে মহর্ষি বাদনারায়ণ রয়েছে, রামানুজ রয়েছে, শঙ্করাচার্য রয়েছে, ঠিক আছে? মধ্যব রয়েছে, বল্লভ রয়েছে, এই সমস্ত ঋষিমণিদের, আচার্যদের আমাদের কিন্তু থিঙ্কিং বা বেদান্ত দর্শন সম্পর্কে ওদের চিন্তাভাবনা কিন্তু আমাদের পড়তে হয়েছে। এরপরে চলে এসো, রামানুজের শিষ্য ছিলেন কে? কবির, এটাও ইম্পর্টেন্ট। এরপরে চলে এসো, এরপর বলা হচ্ছে কি, 32 নম্বর, কে বলছে? রামানন্দের প্রধান শিষ্য ছিল কি? কবির ছিল। এরপর চলে এসো, কবিরের 2 পঙ্ক্তির, মানে কি বলছে, পঙ্ক্তির কবিতাকে বলা হতো কি? দোহা বলা হতো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে? দোহা বলা হতো। এরপরে চলে এসো, শিখ ধর্মের প্রবর্তক ছিলেন কে? নানক, এটা সবাই জানি আমরা সহজে আর কি, ঠিক আছে? শিখ ধর্মের প্রবর্তক, ওকে। তারপরে চলে এসো, শিখ শব্দের অর্থ কি? শিষ্য। শিখ শব্দের অর্থ হচ্ছে কি? শিষ্য। শিখ ধর্মের ধর্মগ্রন্থের নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, গ্রন্থ সাহেব। এরপর চলে এসো, শ্রী চৈতন্যদেব জন্মগ্রহণ করেন নদিয়ার কোথায়? নবদ্বীপে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়েস্ট বেঙ্গল থেকে কোশ্চেন ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছে। শ্রী চৈতন্যদেবের সন্ন্যাস গ্রহণ করেছিলেন কার কাছে? মানে কত বছর বয়সে? 24 বছর বয়সে, ঠিক আছে? শ্রী চৈতন্যদেবের গুরু ছিলেন কে? কেশব ভারতী ছিলেন, ঠিক আছে? কেশব ভারতী। প্রত্যেকটা কোশ্চেন ভালো করে দেখবে। বাংলার নবজাগরণের পথিকৃতক বলা হতো কাকে? শ্রী চৈতন্যদেবকে বাংলার নবজাগরণ পথিকৃতক বলা হতো। এখন যদি প্রশ্ন আসে এখানে যে ভারতের নবজাগরণের অগ্রদূত কাকে বলা হতো, বা ভারতের নবজাগরণ কাকে বলা হতো, এটা তোমরা কমেন্ট সেকশনে বলো, 40-এর আনসার বলো, ঠিক আছে? যদি পারো। 41 দেখো, মীরাবাই ছিলেন কি? একজন রাজকুমার ছিলেন, এটাও ইম্পর্টেন্ট, হ্যাঁ। 42 নম্বর দেখো, মীরার ভজনের সংখ্যা ছিল প্রায় 500টি। এরপরে চলে এসো, 43 হচ্ছে কি? হরিহর ও বুক্কা প্রতিষ্ঠিত রাজবংশের নাম ছিল কি? সঙ্গম।
40 হচ্ছে কি বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠিত হয় 1336 খ্রিস্টাব্দে। এরপর চলে এসো সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন কি দ্বিতীয় দেব রায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের কাছে একটা প্রশ্ন হচ্ছে সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজার কথা বলা হয়েছে। সঙ্গম বংশে টোটাল 3টা কি বলে জানো সঙ্গম হয়েছিল, তাই না? বলতে পারবে কেউ কোন কোন জায়গাতে কোথায় কি সঙ্গম হয়েছিল বলতে পারবে? আজকে আমাদের ডাব্লিউবিসিএস এর মানে ইসের কি কোচিংয়ে গিয়েছিলাম, তো আমি তো ডাব্লিউবিসিএস এর জন্য পড়ি, তো আর কি এই সঙ্গম এজটা আমাদের কিন্তু আজকে পড়ালেন। ঠিক আছে, দারুণ কোশ্চেন, ক্লাস লাগলো আর কি। যাই হোক, 46 নম্বর হচ্ছে কি বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ রাজা ছিলেন কে দ্বিতীয় দেবরা, এটাও ইম্পর্টেন্ট। এরপর চলেছে বিজয়নগর রাজ্যের গ্রাম প্রধানকে কি বলা হতো, খুব ইম্পর্টেন্ট এটাও তোমার। হ্যাঁ, এইগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে এইদিকে তোমার। কি বলেছে আয়াগার বলা হতো একদম। বিজয়নগর রাজ্যের বিচার ব্যবস্থার শীর্ষ ছিলেন কে রাজা ছিলেন। এরপর চলে এসো বিজয়নগর রাজ্যের সমাজের নারীদের স্থান ছিল কি মর্যাদাপূর্ণ ছিল, খুব ইম্পর্টেন্ট। এরপর চলে এসো বিজয়নগর রাজ্যের অলঙ্কার পরত কি উভয়ই ছিল, অলঙ্কার পরত উভয়ের। ঠিক আছে, গিল্ড কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা স্যার বলেছেন আসবেই, কিন্তু যদি 2026-এ না এসেছে 2027-এর কোশ্চেন তোমরা দেখতে পাবে। গিল্ড হচ্ছে তোমার বাণিজ্য সংঘ। বাকিগুলো আমরা এখান থেকে অর্থাৎ 51 নম্বর প্রশ্ন থেকে আমরা পরবর্তী পার্ট 2-এ কিন্তু নিয়ে আসবো। এই পর্যন্ত আমরা ইতি করছি। অল দ্য বেস্ট সবাইকে। নোট নিতে গেলে ডিসক্রিপশন নাম্বার রয়েছে, গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখান থেকে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।